যার কারণে মহিবুল্লাহ বাবুনগরী বলেছিল জামাত ইসলাম কোন ইসলামী দলই না। এই জন্যই বলেছিল এই তিনটা বিষয় তাদের সাথে জামাত ইসলামের সাথে পার্থক্য আছে। লক্ষ কোটি লোকের সমাবেশ করতেছেন, সেই লোকের মাজারটা আপনাদের পাশেই, সে এনে যায় একবার দোয়াও করে আইলেন না, আর তার জন্য ফাতেহাও পাঠ করলেন না। তা আপনারা কি ইসলাম প্রচার করবেন এই দেশে? কিসের ইসলাম করবেন আপনারা? দম্পক্তি করেছিল শেখ মুজিব, আর তার মেয়ে বলেছে বিএনপি না আসলে, জামাত না আসলে এদেশে কি নির্বাচন হবে না, সরকার গঠন হবে না, আমরা দেশ চালাচ্ছি না, উন্নয়ন করছি না। আবারও আপনাদের মুখে সে কথা। সরকার একটা প্রজ্ঞাপন জারি করছিল, প্রজ্ঞাপনটা কি ওনারা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছিল 5 তারিখে একটা দিবস, 8 তারিখে একটা দিবস, আর হলো 5 তারিখে 18 তারিখে একটা দিবস, 16 তারিখে, হ্যাঁ 16 তারিখে একটা দিবস। এখন আবার আজকে ওনারা আবার জরুরি ভিত্তিতে মানে উপদেষ্টা পরিষদের মিটিং হয়েছে, মিটিং হইয়া এখন ওই যে 8 তারিখের এটা বাদ দিয়ে দিচ্ছে। কারণ এটা নিয়ে ব্যাপক এখন ওই সমালোচনা 5 তারিখের নতুন বাংলাদেশ 5 তারিখেরটা হবে আর নতুন 16 তারিখেরটা হবে। এখন আমরা এই উপদেষ্টা পরিষদরে বলি, আরে ভাই নাচতে নামছেন, ঘোমটা দেন কেন? সরাসরি বললেই তো পারেন, হয় বিজয় দিবস লেখেন 8 তারিখে, নাইলে স্বাধীনতা দিবস লেখেন, অসুবিধাটা কি? লেখেন, এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার তো কিছু নাই, লিখে ফেলান না, লিখে এস্টাবলিশ করে যান। আরেকটা কথা আপনি শুনেন, যে ইসলামী দলের ঐক্য অনেকে বলে, আমি শুনি, আমি মনে মনে কই হ্যাঁ, হেফাজতের সাথে জামাতের ঐক্য হওয়ার সম্ভাবনা 0.000 ইকুয়াল টু বিগ জিরো। তিনটা বিষয়ে হেফাজতের সাথে তাদের কমিটমেন্ট করতে হবে জামাতের। একটা হলো কি নবুয়ত এবং রিসালত, আর একটা হলো লিখে রাখেন, এটা আমি বলতেছি, এটা লিখে রাখেন, নবুয়ত ও রিসালত মিয়ারে হক ইসমতে আম্বিয়া, এই তিনটা বিষয়ে জামাত কখনো হেফাজতের সাথে ঐক্য করতে পারে না, আর এর তিনটার বাইরে যায় হেফাজত জামাতের সাথেও ঐক্য করতে পারবে না। যার কারণে মহিবুল্লাহ বাবুনগরী বলেছিল জামাত ইসলাম কোন ইসলামী দলই না। এই জন্যই বলেছিল এই তিনটা বিষয় তাদের সাথে জামাত ইসলামের সাথে পার্থক্য আছে। আজকে একটা জিনিস আপনাকে বলি, হাসিনা শুনেন, আপনি আমার বোনের মতো। আজকে যে সমাবেশ করলেন আপনারা সরা উদ্যানে, লক্ষ লক্ষ লোক নিয়ে সেখানে সমাবেশ করলেন, 1973 সালে যে সংবিধানটা প্রণয়ন হয়েছিল, সেই সংবিধানে 58 আর্টিকেল সরাসরি কথা বলা ছিল ইসলামের নাম নিয়ে কোনো দল করা যাবে না, পীর মাশায়েখ সেজে কোনো দরবার করা যাবে না। এটা সংবিধানে ছিল 73 সালে। 75 সালের পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে এই ধারাটাকে অবলুপ্ত করে দিয়েছিলেন 5ম সংশোধনীর মাধ্যমে। তিনি এই আর্টিকেলটা নিয়ে এসেছিলেন যে ধর্ম যার যার, হ্যাঁ আপনার রাজনীতি তার তার, এবং সেজন্য উনি বলছিল যে ইসলামী দলগুলি বা যে কোনো মতের যে কোনো লোক রাজনীতি করার অধিকার রাখে। তার ফলশ্রুতিতে এই গোলাম আজমরা আজকে যারা জামাত ইসলামী করেন তারা নিবন্ধন পেয়েছিল, রাজনীতি করার সুযোগ পেয়েছিল। এই মাওলানা ইসাক সাহেব, এই আটরশির হাসমতুল্লাহ সাহেব, দেওয়ানবাগি, আপনার গাউসুল আজম মাঝভান্ডার, এরা তরিকত করে, পীরগিরি করে, ওরস করে, গান করে, বাজনা করে। এগুলি সম্ভব হয়েছিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 73-এর সংবিধান থেকে বাদ দিয়ে সকল ধরনের লোক তার মত প্রকাশ করতে পারবে, এই সংবিধানের সন্নিবেশিত করার পরেই তারা করছে। আজকে আমার একটা প্রশ্ন, ইমরান ভাইও আছেন, ব্যারিস্টার আশরাফ আছেন, আরে মিয়া আপনারা যে পুনর্জন্ম পাইছেন, আপনারা যে দল করার রেজিস্ট্রেশন পাইছেন, আপনারা যেন ইসলামী দল করেন, ঐক্য করেন, আপনাগো গুরুর নাম কি? আপনাদের গুরু তো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না কইরা ওই জিয়া উদ্যানে যায় তার মাজারে ফাতিহা পাঠ করেন, তার জন্য দোয়া করেন, তার রুহের মাগফিরাত কামনা করেন। সাহেব আপনারা না বলে ইসলাম করেন, আপনারা বলে মুসলমান, আপনাদের মধ্যে ইমান আছে মিয়া? যে লোকের জন্য আপনারা দুনিয়া দেখলেন, যে লোকের জন্য রাজনীতি দেখলেন, সোহরাওয়ার্দী উদ্যান দেখলেন, লক্ষ কোটি লোকের সমাবেশ করতেছেন, সেই লোকের মাজারটা আপনাদের পাশেই, সে এনে যায় একবার দোয়াও করে আইলেন না, আর তার জন্য ফাতিহাও পাঠ করলেন না। তা আপনারা কি ইসলাম প্রচার করবেন এই দেশে? কিসের ইসলাম করবেন আপনারা? এই সমস্ত বন্ডদের নিয়ে কি ইসলাম হবে? আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিনাপা আপনার প্রবাসী, আমাদের প্রবাসে এখন খুব চরম একটা সংকট যাচ্ছে। আমাদের পত্রিকাগুলিও সেভাবে এই নিউজ করে না, আপনারা মিডিয়াগুলিও সেভাবে নিয়ে আসেন। মালয়েশিয়াতে বাংলাদেশের 36 জন লোককে গ্রেপ্তার করেছে, তারা সকলে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। মালয়েশিয়া সরকার জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত বলে 36 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে। আল্লাহ না করক যদি এটা প্রুফড হয়, প্রমাণিত হয়, আপনি জানেন মালয়েশিয়া কি ধরনের কান্ট্রি, আপনারা তো প্রবাসে থাকেন। আমার 2 লক্ষ শ্রমিক আছে, শুধু বৈধভাবে ওখানে কাজ করে বাঙালি, অবৈধভাবে আরো 50,000 বা তারও বেশি লোক সেখানে বসবাস করে, চাকরি বাকরি করে জীবিকা নির্বাহ করে। এটা যদি প্রুফটেড হয় যে এরা জঙ্গি, তাহলে একজন প্রবাসীও মালয়েশিয়াতে থাকবে না, ব্যাক টু প্যাভিলিয়ন বাংলাদেশে চলে আসতো। এবং সৌদিতে, কাতারে বা মুসলিম কান্ট্রিগুলিতে, কারণ এরা তো আপনার ওই ধরনের বাদশাদের শাসন চলে। এটা যদি প্রমাণ হয় তাহলে আমাদের শ্রমবাজারে এমন বড় ধস, এবং পশ্চিমারা তো এরকম গন্ধ পাইলে আগেই মনে করেন যে খাওয়া স্টার্ট করেন। আমরা সে ব্যাপারে চিন্তা করি না আমাদের কূটনীতিরা কি করছে, কেন আমাদের 36 জন নাগরিককে গ্রেপ্তার করে মালয়েশিয়া সরকার জঙ্গি ডিক্লেয়ার করে দিল, এগুলি নিয়ে আমরা কিন্তু কোনো আলোচনা করি না। আলোচনা করি পিয়ার লইয়া, রাজনীতি নিয়ে। শুনেন, ইমরান ভাইও বলছেন, আশরাফ ভাইও বলছেন, আপনি একটা কথা বলছেন, নির্বাচন হলে আমাদের দেশে কি হলো, একটা মার্কা থাকে, একজন ব্যক্তি থাকে, সে নমিনেশন সাবমিট করে, সে তার দলের একটা মার্কা পায়, আসলে সে নির্বাচন করতে মাঠে আসে, আমাদের সাথে কথা বলে ভোট চায়, মানুষের দুয়ারে যায়, প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন কিছু করে। আর পিয়ার হলো বললেন দিকে বোরকার তলে, পিয়ার হলো বোরকার তলে নির্বাচন। যেরকম 17 বছর বোরকার নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকিয়া ছাত্রলীগের বোরকার তলে, লুঙ্গির তলে রাজনীতি করছে, তাদেরই প্রসূত ফসল হলো এই পিয়ার। তার প্রার্থীকে আপনি চিনবেন না, প্রার্থীকে আপনি দেখবেন না, মার্কা খালি দেখবেন, আর কেউরে দেখবেন না, আপনার ভোট দিতে হবে। তার মানে হলো কি, এটা বোরকা পরায় দেওয়া হইলো, আপনি কিছুই দেখলেন না। আমার বিবেচনা আছে, আমি একজন নাগরিক, ইমরান ভাই ভোটে দাঁড়াইছে আমার সিটে, আমি বিবেচনা করবো না ওনাকে ভোটটা দিব কি দিব না, ওনার সাথে আমি কথা বলবো না, উনি আমার সাথে মত বিনিময় করবো না, তাইলে না আমি বুঝবো উনি কিরকম, ভালো না মন্দ, আগামীতে আমার জন্য কতটুকু উপকার করবে বা করতে পারবে না, আমি জাজমেন্ট করব। তা আপনার তো সেখানে বোরকা পরাই দিলেন, কোনো প্রার্থী নেই, এটা মার্কা থাকবে। তো এই মার্কাটা তো ওই যে 147টা দল যে নিবন্ধনের জন্য গেছে, 80টা দল হলো আওয়ামী লীগের ঘরানার লোকরা, 80টা দলের জন্য নিবন্ধন চেয়েছে। এর মধ্যে থেকে যদি 2-4-5টা নিবন্ধন পাওয়া যায়, তাইলে দেখা যাবে ওদের 30-35% ভোট আছে, মোটামুটি 90টা 100টা আসন ওরা কাউন্ট করে নিয়ে যাবে। এই আওয়ামী লীগ আবার ওই সংসদে যাবে, কারা নিয়ে যাবে? মোল্লারা আর এই আপনার এনসিপি আর নুরুল হক সাহেবরা, যারা নাকি খুব আনন্দ করতেছে। আর এত আনন্দ না,
এর মধ্যেও কিন্তু বিবেচনা করতে হবে যে আপনারা কোন পথে অগ্রসর হচ্ছেন। আজকে আপনারা এনসিজি করবেন, ন্যাশনাল কাউন্সিল করবেন, রাজনৈতিক দলের আপনি রাজনীতি করবেন, এখানে ন্যাশনাল কাউন্সিল কেন করতে যাবেন? কেন? আপনার প্রয়োজনটা কি? কিন্তু আপনারা করবেন। এক সরকারের মধ্যে আরেক সরকার জি, প্রতিষ্ঠা শেষ করতে পর্যন্ত। চান, গণতন্ত্রকে আপনি সমাপ্তি করতে চান। আজকে আমরা বলি শুনি, আমি আজকে একটা হিসাব দেখলাম, এক ছেলে একটা পোস্ট করছে, এটার মধ্যে একটা হিসাব দেখলাম, কয় এনসিপি পাইব 150, জামাত পাইব 250, নুরু পাইব এত, অমুক তমুক 779টা হলো আসন পাবে হলো এরা, জোট করছে যারা, ইসলামী জোট। আর ট্রাক যাবে হলো খাদে, ট্রাক যাবে খাদে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই যে আপনারা আগাম কথা বলছেন, কে বলতো এটা? হাসিনা 16 বছর বলেছে। হাসিনার বাপ শেখ মুজিব বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ জাতীয় অধ্যাপক রাজ্জাক সাহেবকে বলে, আরে রাজ্জাক, বিরোধী দলের সাথে বিরোধী দলকে নিয়ে নির্বাচন করতে হবে, ওরা কি আসন পাবে নাকি? দম্পক্তি করেছিল শেখ মুজিব। আর তার মেয়ে বলেছে, বিএনপি না আসলে, জামাত না আসলে এদেশে কি নির্বাচন হবে না, সরকার গঠন হবে না, আমরা দেশ চালাচ্ছি না, উন্নয়ন করছি না। আবারও আপনাদের মুখে সে কথা, কেউ 300 আসন পাবেন, কেউ 400 আসন পাবেন। আরে ভাই, আসন কি এই নদীর জলে ভাইসা আসে? আপনারা, আমাদের এখন ধারণা হয়ে গেছে আপনারা রিগেনিং করে এ সমস্ত শয়তানি করে নির্বাচন পিছাইতে চান, এবং আপনারা সরকারকে বাধ্য করবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা এনেছেন, বাধ্য করেছেন, আপনাদের লোক বসিয়ে এখানে 300 আসন আপনারা নেবেন ডিসিএসপি দেরকে দিয়ে। আমরা সেটাও বুঝি। আজকে নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, প্রেস কোনো কথাই বলতে পারেনি। শফিকুর রহমান সাহেবের মুখে তালা, প্রধান উপদেষ্টা তো কথাই বলে না। এবং না, চিফ শফিকুল ইলেকশন আলম বলেছে কমিশনারের যে কথা বলছেন। সৌজন্য সাক্ষাৎ। 1.5 ঘন্টা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, তাহলে তো আর আমার বলার কিছু নাই। শফিক ভাই লেগে তো মবের মধ্যে পড়ছিল কালকে, না ওনারও দোলাই দিতে লাগছিল পোলাবে। এখন উনি তো মবরে উৎসাহিত করে, এই জন্য মবের মধ্যে উনিও পড়ছেন। আমি আজকে প্রশ্নটা করি, যখন দেখছে রকিবুল হুদার ইয়ের মধ্যে কি জানি কয়, গলায় জুতার মালা, আওয়াল রে ধরে নিয়ে ল্যাংটা করে এলেছে, নাসির সাহেব থরথর করে কাঁপছে যে আল্লাহ কি হয়। এই জন্যই চিফ ইলেকশন কমিশনার গেছে যে আমারে মাফ করে দেন, আমি থাকতাম না, আপনারা যেমনে যেমনে আমারে দিয়ে নির্বাচন করতে কোন, আর আপনার পোলা পাইনে কয়, এটা করলে তো আমার তো এই হুদার মতো অবস্থা হইব, আমারও তো আবার আর গর্ব জুতা দিব। সেহেতু আমাগরে দয়া করে মাফ করেন, আমরা চলে যাই, আপনার নির্বাচন হয়ে থাকেন। এটা কয়ে গেছে নাসির সাহেব। উনি তো অত্যন্ত ভদ্রলোক মানুষ, উনি নাসির উদ্দিন সাহেব, উনি একজন স্কুল শিক্ষকের সন্তান, অত্যন্ত সৎ মানুষ। উনি আরজি করে গেছে যে ইনুস সাহেব দয়া করে আমার গলায় জুতার মালা পরক, আমি চাই না। আপনার পোলা পাইনে যে ভাষায় কথা বলে, তাতে করে আমি নির্বাচন কন্ট্যাক্ট করতে পারবো না। এই জামাত ইসলাম যেভাবে কয়, জঙ্গিরা যেভাবে কয়, ওইভাবে নির্বাচন করতে পারবো না, করলে এদের মতো আমার গলায়ও জুতার মালায় পড়বে, সেহেতু আমাকে বিদায় করেন। এই কথা কয়ে গেছে। এটা শফিক সাহেব জানে না, জানে শফিক সাহেব, তবে শর্মে কয় না। শফিক প্রেস সচিব, প্রেস শফিক এখন লজ্জায় কয় না, এইটা উনি আবেদন করে গেছে। অতএব আপনারা বুঝেন দেশের অবস্থা কি, নির্বাচন কে করবে। নির্বাচন করার জন্য যাদের দিয়ে কন্ট্যাক্ট করবেন লোকই খুঁজে পাবেন না। পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়োগ দিবেন, কেউ কেন্দ্রে আসবে না, কারণ মায়ের খাবেনি। মব করবেন, জুতা মারবেন, ঘেরাও করবেন, তার বাড়ি যায় হামলা করবেন। তা অতএব এই সমস্ত লোকরা কি প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার হবে নাকি? এরা স্কুল শিক্ষক, বিভিন্ন ব্যাংকে চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এরা কি চাকরি হারাবে নাকি? সেহেতু এই নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। এনএফসি করে দেখেন আল্লাহ আপনার করে আমার করে কোন দিকে নেই। ধন্যবাদ।